টেক দুনিয়ার লেটেস্ট আর ইন্টারেস্টিং খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি অভ্র। আপনারা দেখছেন আনন্দবাজার.com। নিয়মিত টেক দুনিয়ার হাল হকিকত জানার জন্য আমাদেরকে ফলো করে রাখতে ভুলবেন না। আজকে বেশ কিছু ইন্টারেস্টিং খবর আছে, শুনলে আপনারও ভালো লাগবে। মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথমেই বলি যে এআই কি মানুষের দক্ষতা কমিয়ে দিচ্ছে? আমাদের মনের এই প্রশ্নটা নিয়ে অলরেডি গবেষণা হয়েছে এবং তাতে যা রেজাল্ট এসছে শুনলে চমকে উঠবেন। পোল্যান্ডের চিকিৎসকদের নিয়ে একটা গবেষণায় চিকিৎসকদের কোলোনোস্কোপির ছবি বিশ্লেষণ করতে দেওয়া হয়েছিল এআই এর সাহায্য নিয়ে। 3 মাস এআই এর সাহায্য নিয়ে ছবি বিশ্লেষণ করার পর যা রেজাল্ট আসলো সেটা শকিং। এআই এর সাহায্য ছাড়া চিকিৎসকদের অ্যাডিনেমা শনাক্ত করার দক্ষতা 28.4% থেকে কমে 24.8%-এ নেমে এসেছিল। অর্থাৎ এআই এর উপর অতিরিক্ত নির্ভরতা মানুষের দক্ষতাকে কমিয়ে দিতে পারে, এটা আপাতত প্রমাণিত। এদিকে মেটা প্রেডিকশন মার্কেটে নামতে চায়, মানে যেটাকে অনেকে জুয়া ছাড়া আর অন্যরকম কিছু ভাবতে রাজি নয়। গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মার্ক জুকারবার্গ নাকি তার টিমকে প্রেডিকশন মার্কেটের জন্য অ্যাপ তৈরি করার নির্দেশ দিয়েছেন। অনেকেই এটা মনে করেন যে এই ধরনের প্রেডিকশন মার্কেটের ম্যাপ অনিয়ন্ত্রিত অনলাইন জুয়ারই একটা অন্যরকম রূপ। তাই মেটা যদি এই মার্কেটে প্রবেশ করে তাহলে সেটা তাদের ব্যবসায়িক কৌশলের একটা অংশের সাথে মানানসই হবে বলেই তিনি মনে করছেন। ভাবুন, ফেসবুকে ঢুকে মানুষ বাজি লড়ছে এই বছরের বিশ্বকাপ ফুটবল কোন দল জিতবে, অথবা আইফোনের বা অ্যাপেলের ফোল্ডিং ফোন এই বছরেই লঞ্চ হবে কিনা। টাকার বিনিময়ে ভবিষ্যৎ ঘটনা নিয়ে বাজি ধরা, এই ব্যাপারটা কি শেষ অবধি আবার লিগালাইজড হয়ে যাবে? কি মনে হয় আপনার? পরের খবরে বলবো হোয়াটসঅ্যাপ নিয়ে যে নতুন ফিচারটা এসেছে, যেটা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে, রিলস আসছে, আমরাও বানিয়েছিলাম, যে হোয়াটসঅ্যাপ এবার ইউজার নেম নিয়ে এসেছে। অর্থাৎ আপনাকে হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করার জন্য আপনার ফোন নাম্বার শেয়ার করতে হবে না, শুধু ইউজার নেম শেয়ার করলেই হবে, যেরকম ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্যান্য প্ল্যাটফর্মে হয়। কিন্তু সরকার আপাতত এই ফিচারটা নিয়ে আপত্তি তুলেছে। তবে শুধু হোয়াটসঅ্যাপের জন্য নয়, টেলিগ্রাম থেকে আরম্ভ করে যে যে অ্যাপ্লিকেশন এই ধরনের ইউজার নেমের ফিচার দিচ্ছে সরকার সেখানে আপত্তি করেছে। হোয়াটসঅ্যাপের বক্তব্য অনুযায়ী তারা নিরাপদভাবেই এই ফিচারটা নিয়ে এসেছে। প্রোটেকশনের জন্য এর উপর একটা পিন ফিচারও আছে, অর্থাৎ কেউ আপনাকে মেসেজ করতে চাইলে তাকে সেই পিন নাম্বারটা জানতে হবে। নির্দিষ্ট পিন নাম্বার জানার পরই সে আপনাকে মেসেজ করতে পারবে। কিন্তু সমস্যা হলো যে প্রতারণা করতে চাইবে সে তো আর পিন দিয়ে তার অ্যাকাউন্ট লক করে রাখবে না, তাকে যে কেউ যখন ইচ্ছা যত ইচ্ছা মেসেজ করতে পারবে। তাই এই ফিচারটার অপব্যবহার হওয়ার একটা সম্ভাবনা তো থেকেই যাচ্ছে। সরকার সম্ভবত এবার ঠিক জায়গাতেই পয়েন্ট আউট করেছে। এই বিষয় নিয়ে আপাতত আলোচনা চলছে, সরকার এখনো পুরোপুরি এটা অনুমোদন করেনি। এর পরের খবর নিউরালিঙ্ক নিয়ে। এই খবরটা যতটা টেকের ততটা সায়েন্সের। আপনারা জানেন ইলন মাস্কের নিউরালিঙ্ক একটা স্বপ্নের প্রজেক্ট। দীর্ঘদিন ধরে এখানে গবেষণা চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। মাঝখানে নানা রকম সমস্যা এসেছিল। এখন তাদের দাবি তারা সব সমস্যার সমাধান করে ফেলেছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, বর্তমানে মানুষের ওপর এই পরীক্ষা চলছে। নিউরালিঙ্ক কি মোটামুটি সবাই জানেন। এতে মানুষের মস্তিষ্কে ছোট ছোট ইলেকট্রোড বা ইলেকট্রনিক্স চিপ বসানো হয়, যার ফলে যারা বিভিন্ন রকম অঙ্গের সমস্যায় ভুগছেন, হাত পা নাড়তে পারছেন না বা নানা রকম সমস্যা, তারা এই প্রজেক্টে তাদের মস্তিষ্ক কম্পিউটারের সাথে কানেক্ট করে কিছু সুবিধা পেতে পারেন। তারা চিন্তা ভাবনার মাধ্যমে, মস্তিষ্কের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারেন। এবং এটা সম্ভব হয় মস্তিষ্ক থেকে কম্পিউটারে সিগন্যাল পাঠিয়ে। ধরুন কেউ মনে মনে ভাবলেন কম্পিউটারে গেম খেলবেন, তো তিনি মস্তিষ্ক থেকে সিগন্যাল পাঠিয়েই কম্পিউটারে গেম খেলতে পারবেন। হাত দিয়ে বা পা দিয়ে কিছু করতে হবে না। চিন্তার ভিত্তিতেই সব নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু বিষয়টা খুব একটা সহজ নয়। মস্তিষ্কে ইলেকট্রোড বসাতে গেলে প্রথমে মাথার চামড়া কাটতে হয়, তারপর খুলির হাড় কাটতে হয়। এর নিচে ডুরা নামে একটা স্তর থাকে, সেই স্তরও সরাতে হয়। তার নিচে থাকে জেলের মতো একটা জিনিস এবং তারও নিচে থাকে আমাদের মস্তিষ্ক। এতগুলো স্তর কেটে মস্তিষ্কে পৌঁছতে হয়। কিন্তু প্রথম দিকে এতে বড় সমস্যা হচ্ছিল। এই ডুরা স্তর ভেঙে গেলে তার নিচে থাকা তরল পদার্থ বেরিয়ে যেত, ফলে মস্তিষ্কের যে স্বাভাবিক কর্মক্ষমতা তাতে নানা রকম সমস্যা দেখা দিত। কারোর কারোর প্রচন্ড হেডেক হতো, কেউ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিলেন। নিউরালিঙ্কের বৈজ্ঞানিকরা বুঝলেন কোনোভাবেই এই ডুরাকে সরানো যাবে না। তারা নতুনভাবে চিন্তা করা শুরু করেন। তারা ডুরা না কেটে, ডুরাকে টাচ না করে কিভাবে ইলেকট্রোডকে মস্তিষ্কে পৌঁছে দেওয়া যায় সেই পদ্ধতি আবিষ্কার করে ফেলেন। কিন্তু সেটা করতে গেলেও দেখা গেল আরেকটা সমস্যা আছে। মস্তিষ্কে তো অসংখ্য স্নায়ু আছে, কোনোভাবে সেই স্নায়ু কেটে গেলে তখন কি হবে? এর জন্য তারা একটা বিশেষ তরল তৈরি করেন। সেই তরল ডুরার উপর ঢেলে দিলে কোথায় কি স্নায়ু আছে সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এরপর খুব সহজ, ওই স্নায়ুগুলোকে এড়িয়ে মস্তিষ্কের মধ্যে সেই চিপটাকে বসিয়ে দেওয়া। এবং এই অপারেশন কিন্তু কোনো মানুষ করছে না, এগুলো রোবটের মাধ্যমেই করানো হচ্ছে এবং মাত্র 20 মিনিট সময় লাগছে এটা করতে। এবং বলা হচ্ছে আগের মতো আর সেরে ওঠার জন্য কয়েক মাস সময় লাগবে না, মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যাচ্ছে, পুরোপুরি নর্মাল। নিউরালিঙ্ক দাবি করছে বর্তমানে মানুষের মস্তিষ্কে সফলভাবে ইলেকট্রোড বসানোর কাজ
তারা করে ফেলেছে। মাঝে মাঝে মনে হয় যে আইফোনের সব থেকে রহস্যজনক ব্যাপার হলো তার ব্যাটারির সাইজ। অ্যাপেল কখনোই আলোচনা করে না যে আইফোনে কত বড় ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু আইফোনে ব্যাটারি লাগানোর আগে অ্যাপেলকে তো 3C সার্টিফিকেশন নিতেই হয়। তো সেখান থেকে জানা যাচ্ছে যে আইফোন 18 প্রোতে ব্যাটারির সাইজ হচ্ছে 4288 mAh। তবে সেটা যে সব মডেলে ই সিম আছে সেগুলোতে। ফিজিক্যাল সিম ভেরিয়েন্টে 4056 mAh, আর আইফোন 18 প্রো ম্যাক্সে ই সিম ভেরিয়েন্টে রয়েছে 5567 mAh ব্যাটারি, ফিজিক্যাল সিম ভেরিয়েন্টে 5391 mAh। তবে মোটামুটি রাফলি বললে গতবারের থেকে এবার প্রো ম্যাক্স ভেরিয়েন্টে 500 mAh ব্যাটারি বেড়েছে। এদিকে স্যামসাং মাইক্রন আর এসকে হাইনিক্স তারা মিলে যে মনোপলি চালাচ্ছিল, যে কারণে র্যামের দাম বেড়ে যাচ্ছিল, স্টোরেজের দাম বেড়ে যাচ্ছিল, সেই জায়গাতে এবার সম্ভবত কিছুটা রিলিফ পাওয়ার সুযোগ এসেছে। লেনোভোর থিঙ্কবুকে 512GB এসএসডি দেখা গেছে, যেটা চায়নার ওয়াইএমটিসি কোম্পানি তৈরি করে দিয়েছে। এবার এর থেকে এটুকু তো বোঝা যাচ্ছে চায়নার স্টোরেজ গ্লোবাল ল্যাপটপ মার্কেটে ঢুকতে শুরু করেছে। স্যামসাং, এসকে হাইনিক্স আর মাইক্রনের মনোপলি শেষ হতে চলেছে। আমরা ইতিমধ্যে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম চায়নার সিএমএক্সটি কোম্পানির থেকে র্যাম কেনার জন্য অ্যাপল ইউএস গভর্নমেন্টের কাছে পারমিশন চেয়েছে। অর্থাৎ চাইনিজ ব্র্যান্ডগুলো এবং র্যাম স্টোরেজ এই মার্কেটে গ্লোবালি আসতে চলেছে, যার ফলে হয়তো এই মার্কেটে যে প্রচন্ড ক্রাইসিস দেখা গেছিল, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছিল, সেটা একটু স্টেবল হতে পারে। আমরা আবার কম দামে স্মার্টফোন পেতে পারি। তাহলে আজকে শেষ খবর স্মার্টফোনের দাম কমা নিয়ে হয়ে যাক। জিটি ভারত এবং PWIF তারা একটা প্রস্তাব রেখেছে। তাদের প্রপোজাল এটাই যে 25,000 টাকার নিচে যেসব স্মার্টফোন আমাদের ইন্ডিয়ান মার্কেটে বিক্রি হয় সেই সব মার্কেটে জিএসটি কমানো হোক। 18% আছে, সেখান থেকে কমিয়ে 5% করা হোক। রিপোর্ট বলছে যে ইন্ডিয়ার স্মার্টফোন মার্কেটে 2/3 স্মার্টফোন 25,000 টাকার নিচেই বিক্রি হয়। 35 কোটি ভারতীয় এখনো ফিচার ফোনই ব্যবহার করেন। তো সেক্ষেত্রে জিটি ভারত এবং PWIF এর প্রস্তাব অনুযায়ী যদি স্মার্টফোনের জিএসটি কমে, অর্থাৎ কম দামি স্মার্টফোনেরই যদি জিএসটি কমে, তাহলে ভারতের একটা বিশাল অংশের মানুষ লাভবান হবেন এবং স্মার্টফোনের মার্কেটে যে একটা প্রচন্ড ক্রাইসিস দেখা গেছে, স্মার্টফোন বিক্রি হচ্ছে না, অস্বাভাবিক দাম বেড়ে যাচ্ছে, সেই জায়গাতে আমরা একটা স্থিতিশীলতা দেখতে পেতে পারি। আপনার কি মনে হয় এই ব্যাপারে কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।